হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু ছায়া প্রকাশনী ভিডিও ক্লাসেস। আজকে আমি দশম শ্রেণী ভৌতবিজ্ঞান বিষয়ে অধ্যায় 8.1 পর্যায় সারণী ও মৌলদের ধর্মের পর্যাবৃত্ততার পরবর্তী অংশটুকু নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা জেনেছি পর্যায় সারণী আবিষ্কারের পিছনে সংক্ষিপ্ত ইতিহাস, মেন্ডেলিপের পর্যায় সূত্র, মেন্ডেলিপের পর্যায় সারণীর উপযোগিতা ও ত্রুটি, আধুনিক পর্যায় সূত্র ও আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর সংক্ষিপ্ত পরিচয়। এই ভিডিওতে আমি আলোচনা করব পর্যায় সারণীতে কতকগুলি বিশেষ মৌলের অবস্থান ও তাদের শ্রেণীগত পরিচয় এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান নির্ণয়ের পদ্ধতি। বিশদে আলোচনায় যাওয়ার পূর্বে আমি একটু মনে করিয়ে দেব, ভৌতবিজ্ঞানের প্রতিটি অধ্যায় খুব ভালো করে পড়তে এবং পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেতে তোমরা অবশ্যই ছায়া প্রকাশনীর টেক্সট বুক এবং ভৌতবিজ্ঞান শিক্ষক বই দুটি ফলো করবে। এবার আলোচনায় ফিরে আসা যাক। আমাদের প্রথমে আলোচনার বিষয় পর্যায় সারণীতে কতকগুলি বিশেষ মৌলের অবস্থান ও শ্রেণীগত পরিচয়। এটা আলোচনা করার জন্য আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর চার্টটা একটু ফলো করব। তোমরা দেখতে পাচ্ছ এটা একটা আধুনিক দীর্ঘ পর্যায় সারণী। এটা আমি বাড়িতেই করেছি, খুব সহজ, তোমরাও চেষ্টা করলে বাড়িতে করতে পারো। এবার দেখা যাক। প্রথমে ক্ষার ধাতু। মেন্ডেলিপের পর্যায় সারণীর গ্রুপ 1A এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 1 নম্বর শ্রেণীতে অবস্থিত লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম ও ফ্রান্সিয়াম এই মৌলগুলিকে ক্ষার ধাতু বলা হয়। এই মৌলগুলি জলের সাথে তীব্র বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে ক্ষার ধাতু বা অ্যালকালি মেটাল বলা হয়। যেমন সোডিয়াম জলের সংস্পর্শে এসে তীব্র বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে এবং সোডিয়াম হাইড্রক্সাইড বা কস্টিক সোডা ক্ষার উৎপন্ন করে। এরপর ক্ষারীয় মৃত্তিকা ধাতু। মেন্ডেলিপের পর্যায় সারণীতে গ্রুপ 2A তে এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে 2 নম্বর গ্রুপে অবস্থিত বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম এই মৌলগুলিকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এই মৌলগুলির অক্সাইড জলের সঙ্গে যুক্ত হয়ে ক্ষার উৎপন্ন করে, তাই এদেরকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বা অ্যালকালাইন আর্থ মেটাল বলা হয়। যেমন ক্যালসিয়াম অক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করে কলিচুন বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড নামক ক্ষার উৎপন্ন করে। তৃতীয়ত নিক্টোজেন মৌল। মেন্ডেলিপের পর্যায় সারণীর গ্রুপ 5B তে এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর গ্রুপ 15 এ উপস্থিত নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ এই মৌলগুলিকে একত্রে নিক্টোজেন মৌল বলা হয়। নিক্টোজেন শব্দটির অর্থ শ্বাসরোধকারী। যেহেতু নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস, তাই এর নাম অনুসারে এই শ্রেণীর অন্যান্য মৌলগুলিকে এরূপ নামকরণ করা হয়েছে। পরে চ্যালকোজেন মৌল। চ্যালকোজেন কথাটির আক্ষরিক অর্থ আকরিক গঠনকারী। অক্সিজেন এবং সালফার বিভিন্ন ধাতব মৌলের সঙ্গে যুক্ত হয়ে প্রকৃতিতে বিভিন্ন অক্সাইড ও সালফাইড খনিজ ও আকরিক উৎপন্ন করে। তাই মেন্ডেলিপের পর্যায় সারণীর গ্রুপ 6B এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 16 নম্বর শ্রেণীতে অবস্থিত অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম এবং পোলোনিয়াম মৌলগুলিকে একত্রে চ্যালকোজেন মৌল বলা হয়। এরপর হ্যালোজেন মৌল। মেন্ডেলিপের পর্যায় সারণীর গ্রুপ 7B এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে অবস্থিত ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন এই 5টি অধাতব মৌলকে একত্রে হ্যালোজেন মৌল বলা হয়। এই মৌলগুলি দ্বারা উৎপন্ন লবণ সমুদ্রের জলের দ্রবীভূত থাকার জন্য এদেরকে হ্যালোজেন বা সামুদ্রিক লবণ উৎপাদক মৌল বলা হয়। এরপর আমরা জানব সন্ধিগত মৌল। সন্ধিগত মৌলের ক্ষেত্রে এদের পরমাণু বা অন্য কোনো স্থায়ী জারণ অবস্থায় সবচেয়ে বাইরের কক্ষ দুটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে না। এরা 1 ও 2 নম্বর শ্রেণীর অতি সক্রিয় ক্ষার ও ক্ষারীয় মৃত্তিকা ধাতু এবং 13 ও 14 নম্বর শ্রেণীর
অপেক্ষাকৃত কম সক্রিয় মৌলের মধ্যে অবস্থান করে, তাই এদেরকে সন্ধিগত মৌল বলে। সন্ধিগত মৌলের ইলেকট্রন বিন্যাস এবং সন্ধিগত মৌলের কয়েকটি বিশেষ বৈশিষ্ট্য আমরা একাদশ শ্রেণীতে বিস্তারিত জানব। আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে সন্ধিগত মৌলগুলি 3 নম্বর থেকে 12 নম্বর শ্রেণীতে অবস্থান করে। মোট 30টি সন্ধিগত মৌলকে 3টি সারিতে ভাগ করা হয় এবং প্রতিটি সারিতে মোট 10টি করে সন্ধিগত মৌল থাকে। প্রথম সন্ধিগত সারি 21 স্ক্যান্ডিয়াম থেকে শুরু করে 30 জিঙ্ক, দ্বিতীয় সন্ধিগত সারি 39 ইট্রিয়াম থেকে শুরু করে 48 ক্যাডমিয়াম পর্যন্ত, এবং তৃতীয় সন্ধিগত সারি 57 ল্যান্থানাম এবং 72 হফনিয়াম থেকে শুরু করে 80 মার্কারি পর্যন্ত। তবে এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে আধুনিক সন্ধিগত মৌলের সংজ্ঞা অনুযায়ী 12 নম্বর শ্রেণীতে অবস্থিত জিঙ্ক, ক্যাডমিয়াম এবং মার্কারিকে সন্ধিগত মৌল বলা যায় না, কারণ এই মৌলগুলির বাইরের কক্ষ বা এদের অন্য কোনো স্থায়ী জারণ অবস্থায় বাইরের কক্ষগুলি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে। এই প্রসঙ্গে আরো বলে রাখা দরকার যে 57 ল্যান্থানাম এবং 72 হফনিয়ামের মধ্যবর্তী 14টি মৌলকে পর্যায় সারণীর নিচে আলাদাভাবে স্থান দেওয়া হয়েছে। এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হয়। যেহেতু এই মৌলগুলি প্রকৃতিতে খুব কম পাওয়া যায়, তাই এদেরকে বিরল মৃত্তিকা মৌল নামে অভিহিত করা হয়। এরপর নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস। মেন্ডেলিভের পর্যায় সারণীতে নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাসের কোনো উল্লেখ ছিল না, কারণ তখনও পর্যন্ত নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হয়নি। এই পরবর্তীকালে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই 6টি নিষ্ক্রিয় মৌল আবিষ্কৃত হবার পর মেন্ডেলিভের পর্যায় সারণীর সংশোধিত সংস্করণে 0 শ্রেণীতে এবং আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর 18 নম্বর শ্রেণীতে নিষ্ক্রিয় মৌলগুলিকে স্থান দেওয়া হয়েছে। এই নিষ্ক্রিয় মৌলগুলি গ্রুপ 17 এর তড়িৎ ঋণাত্মক মৌল ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন প্রভৃতির সঙ্গে পরবর্তী পর্যায়ে তড়িৎ ধনাত্মক মৌল লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম প্রভৃতি মৌলের মধ্যে সংযোগ স্থাপন করে, তাই এদেরকে সেতু মৌল বলা হয়। এরপর ইউরেনিয়ামোত্তর মৌল। সপ্তম পর্যায়ে 87 ফ্রান্সিয়াম থেকে শুরু করে 92 ইউরেনিয়াম পর্যন্ত এই 6টি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌল। পরবর্তী মৌলগুলিকে পরীক্ষাগারে কৃত্রিমভাবে সংশ্লেষিত করা হয়েছে, তাই এদেরকে ইউরেনিয়ামোত্তর মৌল বলা হয়। যেমন নেপচুনিয়াম, Np, প্লুটোনিয়াম, Pu, কোরিয়াম, Cm ইত্যাদি। মুদ্রা ধাতু। 11 নম্বর শ্রেণীতে অবস্থিত কপার, সিলভার এবং গোল্ড এই 3টে ধাতুকে মুদ্রা ধাতু বলা হয়, কারণ অতীতে এই 3টে ধাতু ব্যবহার করে মুদ্রা তৈরি করা হতো। সুতরাং এই হলো আধুনিক পর্যায় সারণীতে বা মেন্ডেলিভের পর্যায় সারণীতে বিশেষ কতকগুলি মৌলের অবস্থান ও তাদের শ্রেণীগত পরিচয়। এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অনেক প্রশ্ন আসে। যেমন 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসেছে, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত? উত্তর কি হবে? দেখো, দীর্ঘ পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলো অবস্থিত। মাধ্যমিক 2015 সালে প্রশ্ন আসে, মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি কোন গ্রুপে অবস্থিত? এখান থেকে আমরা দেখতে পাবো মেন্ডেলিভের পর্যায় সারণীতে ক্ষার ধাতুগুলি গ্রুপ 1 এতে অবস্থিত। এখানে একটা কথা তোমরা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, পরীক্ষার প্রশ্নে কোন পর্যায় সারণী অনুযায়ী শ্রেণী চাইছে সেটা ভালো করে লক্ষ্য করতে হবে, কারণ মেন্ডেলিভের পর্যায় সারণী অনুযায়ী যা শ্রেণী হয়, আধুনিক দীর্ঘ পর্যায় সারণী অনুযায়ী শ্রেণী কিন্তু সম্পূর্ণ আলাদা। এরপর আমরা আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় কিভাবে করতে হয় সেটা একটু ভালো করে জেনে নেব। আমরা মৌলের পরমাণু ক্রমাঙ্ক জানা থাকলে তা থেকে মৌলের ইলেকট্রন সংখ্যা জানতে পারি এবং সেই মৌলের ইলেকট্রন সংখ্যা থেকে সেই মৌলের ইলেকট্রন বিন্যাস জানতে পারি। এই মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দীর্ঘ পর্যায় সারণীতে মৌলের সঠিক অবস্থান নির্ণয় করতে পারি। কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করার পর সেই মৌলের পর্যায় সংখ্যা হবে তার সর্ববহিস্থ কক্ষ সংখ্যা,
যাকে n দিয়ে সূচিত করা হয়। এবং ওই মৌলের শ্রেণী সংখ্যা হবে যদি সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন সংখ্যা 1 বা 2 হয়, তাহলে ওই সংখ্যাটাই হবে ওই মৌলটির শ্রেণী সংখ্যা। এবং যদি মৌলটির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রন সংখ্যা 2 এর বেশি হয়, তবে ওই মৌলের শ্রেণী সংখ্যা হবে 10 প্লাস যোজন কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা। এখানে যোজন কক্ষ বলতে সবচেয়ে বাইরের কক্ষটাকে বোঝানো হয়েছে। এখন উদাহরণ দিয়ে এই ব্যাপারটা একটু ভালো করে বুঝে নেব। আমরা জানি অক্সিজেনের পরমাণু ক্রমাঙ্ক 8, সুতরাং অক্সিজেন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা 8। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস K2L6। অতএব অক্সিজেন পরমাণুর ইলেকট্রন বিন্যাসে সর্ববহিস্থ কক্ষ সংখ্যা L এর মান 2 হয়, অর্থাৎ এক্ষেত্রে N সমান 2। সুতরাং অক্সিজেনের পর্যায় সংখ্যা দ্বিতীয়। আবার অক্সিজেন পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষে L কক্ষে 6টি ইলেকট্রন উপস্থিত থাকে। অতএব অক্সিজেনের শ্রেণী সংখ্যা 6 প্লাস 10 ইজ ইকুয়াল টু 16। অর্থাৎ অক্সিজেন আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ের 16 নম্বর শ্রেণীতে উপস্থিত থাকে। এরপর আরো একটা উদাহরণ দেখা যাক। সোডিয়াম। সোডিয়ামের পরমাণু ক্রমাঙ্ক 11। তাহলে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2টো, L কক্ষে 8টি এবং M কক্ষে 1টি। অতএব সোডিয়ামের সর্ববহিস্থ কক্ষ সংখ্যা M এর মান 3, অর্থাৎ এক্ষেত্রে N সমান 3। অতএব পর্যায় সংখ্যা সমান তৃতীয় এবং শ্রেণী সংখ্যা সমান, যেহেতু সোডিয়ামের সবচেয়ে বাইরের কক্ষে একটি ইলেকট্রন উপস্থিত, সুতরাং নিয়ম অনুসারে সোডিয়ামের শ্রেণী সংখ্যা হবে 1। অতএব সোডিয়াম দীর্ঘ পর্যায় সারণীর তৃতীয় পর্যায়ে 1 নম্বর শ্রেণীতে উপস্থিত। অতএব কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস জানা থাকলে সেখান থেকে আমরা ওই মৌলের আধুনিক দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান সহজেই নির্ণয় করতে পারি। এই জায়গা থেকে মাধ্যমিক পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসে। যেমন মাধ্যমিক 2016 সালে এখান থেকে প্রশ্ন এসেছিল, কোন মৌলের পরমাণুতে 18টি ইলেকট্রন এবং 17টি নিউট্রন আছে। পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে কোন কণার কোনো ভূমিকা নেই এবং পর্যায় সারণীতে মৌলটির অবস্থান নির্ণয় করো। দেখা যাক এই প্রশ্নের উত্তর কি হবে। তাহলে প্রশ্নটা ছিল 18টি ইলেকট্রন এবং 17টি নিউট্রন আছে। আমরা সবাই জানি পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয় করতে গেলে সেই মৌলের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। সুতরাং পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের জন্য মৌলের প্রোটন সংখ্যা তথা ইলেকট্রন সংখ্যা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখানে নিউট্রনের কোনো ভূমিকা থাকে না। তাই প্রথম পার্টের উত্তর হলো পর্যায় সারণীতে অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে নিউট্রন কণার কোনো ভূমিকা থাকে না। এবার আমরা মৌলটির পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব। মৌলটি, ধরা যাক মৌলটি M, মৌলটির ইলেকট্রন সংখ্যা 18। সুতরাং ইলেকট্রন বিন্যাস K কক্ষে 2টি, L কক্ষে 8টি এবং M কক্ষে 8টি। এখানে মৌলটির সর্ববহিস্থ কক্ষ সংখ্যা M, অর্থাৎ M এর মান 3, N = 3। অতএব মৌলটির পর্যায় সংখ্যা সমান তৃতীয়। আবার যেহেতু মৌলটির সবচেয়ে বাইরের কক্ষে 8টি ইলেকট্রন উপস্থিত, সুতরাং মৌলটির শ্রেণী সংখ্যা হবে 10 + 8 = 18 নম্বর। অর্থাৎ মৌলটি
তৃতীয় পর্যায়ে 18 নম্বর শ্রেণীতে উপস্থিত। এইভাবে আমরা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে সেই মৌলের দীর্ঘ পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করতে পারি। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। পরবর্তী ভিডিওতে আমরা মৌলদের ধর্মের পর্যাবৃত্ততা এই অংশটুকু নিয়ে আলোচনা করব। শেষ করার আগে আরো একবার বলছি, ভৌত বিজ্ঞানে খুব ভালো নম্বর পেতে তোমরা অবশ্যই ছায়া প্রকাশনের টেক্সট বুক ও ভৌত বিজ্ঞান শিক্ষক বই দুটো ফলো করবেন। ধন্যবাদ।